হ্যালো চিলড্রেন, আমরা পড়ছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শকুন্তলা বলে একটি গল্প। এই গল্পটির আজকে আমরা শেষ ভাগ পড়ব। এর আগে আমরা কালকে এবং তার আগে এই গল্পটির প্রথম এবং দ্বিতীয় ভাগ পড়ে ফেলেছি। আজকে আমরা গল্পটির শেষ ভাগে চলে এসেছি। তাহলে চলো আমরা একটু আগে অর্থাৎ এই গল্পটা আমরা যতটা পড়েছি একটু সেই জায়গাটাকে ধরে নিয়ে আজকে শেষ ভাগটা আমরা পড়ব। তাহলে শকুন্তলা বলে আমরা যে গল্পটা পড়ছিলাম সেই গল্পতে আমরা কি পেলাম, যে মালিনী নদীর তীরে একটা আশ্রম ছিল। সেই আশ্রমে মহর্ষি কর্ণের আশ্রম, এবং সেই আশ্রমে মহর্ষি কর্ণের সাথে থাকতেন মাতা গৌতমী। সেই আশ্রমের যত ঋষি বালকেরা ছিল তারা সেইখানে মালিনী নদীর জলে তর্পণ করতেন, গাছের ফলে অতিথি সেবা করতেন, গাছের ফুলে দেবতাদের অঞ্জলি দিতেন, ময়ূরদের সাথে হরিণ শিশুর সাথে খেলে বেড়াতেন। এইভাবেই তারা তাদের জীবন অতিবাহিত করতেন। এইটুকু অবধি কিন্তু আমরা পড়েছি, এবং তারপর কী হলো, এরকম এইটুকু অবধি পড়েছি এবং অবশেষে তারা কিন্তু একটা সময় শকুন্তলা বলে একটা ছোট্ট মেয়েকে পেলেন। কোথা থেকে পেলেন না, একদিন সকালবেলা মহর্ষি কর্ণ ছিলেন না, তার মাতা গৌতমী এবং ঋষি বালকেরা যখন ফুল তুলতে বেরিয়েছিলেন তখন তারা পাখির ডানার নিচে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পেলেন এবং তার নাম রাখলেন শকুন্তলা। এই শিশুটিকে নিয়েই কিন্তু এই গল্পটা। আর শকুন্তলা তপবনে সেই বটের ছায়ায় কুটিরে মাতা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগল। তারপর শকুন্তলার যখন বড় হলো তখন মহর্ষি কর্ণ সারা পৃথিবী খুঁজে শকুন্তলার বর আনতে চলে গেল, আর পুরো আশ্রমের দায়িত্বটাই কিন্তু দিয়ে গেল শকুন্তলার ওপর। শকুন্তলার আপন বাবা মা তাকে পর করল, কিন্তু যারা পর ছিল তারাই কিন্তু শকুন্তলার আপন হলো। পর বলতে কারা? ঋষি কর্ণের আশ্রমের যে ঋষি বালকেরা ছিল তারা। শুধু তাই নয়, মাতা গৌতমী এবং তার শকুন্তলা ছিল দুই অত্যন্ত প্রিয় বান্ধবী। একজনের নাম ছিল অনুসূয়া, একজনের নাম ছিল প্রিয়ঙ্বদা। তা এইভাবেই কিন্তু শকুন্তলার জীবন কেটে যাচ্ছিল। এবার আমরা আরেকটু এই গল্পর প্রায় শেষ ভাগে চলে এসেছি, মানে আমাদের পাঠ্যপুস্তকে যতটা রয়েছে ততটুকুর কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে এই শেষ পর্যায়ে যখন চলে এসেছি তাহলে আমরা বাকিটুকু এখন পড়ে নিই। তাতো কর্ণ এবং মাতা গৌতমী ঋষি বালকেরা সবাই শকুন্তলার কিন্তু খুব আপন। তাতো কর্ণ এবং মাতা গৌতমী তার আপন পিতামাতার মতো, এবং সর্বোপরি ঋষি বালকেরা শকুন্তলার আপন ভাইয়ের মতো। গোয়ালের গাই বাছুর সেও তার আপনার, বনের লতাপাতা তারাও তার আপনার ছিল। আরেকটি ছিল তার খুব প্রিয় দুই সখী ছিল। সখী মানে তার দুই বান্ধবী ছিল। তাদের একজনের নাম ছিল অনুসূয়া, একজনের নাম ছিল প্রিয়ঙ্বদা। আরেকটি ছিল একটি মা হারা হরিণ শিশু। প্রথমেই বলেছে যে শকুন্তলা কিন্তু প্রকৃতির কোলে বড় হয়ে উঠছিল, যার জন্য গাছপালা থেকে শুরু করে শকুন্তলার একটি হরিণ শিশু পর্যন্ত তার খুব আপনার ছিল। মানে গাছপালা, পশু পাখি সব কিছুকেই শকুন্তলা খুব ভীষণভাবে ভালোবাসত এবং তাদেরকে নিজের করে নিতে পারত। তিন সখীর আজকাল অনেক কাজ। তিন সখী মানে কে কে? শকুন্তলা, অনুসূয়া এবং প্রিয়ঙ্বদা। তিন সখীর আজকাল অনেক কাজ। তারা প্রতিদিন মাধবীলতায় জল দিত। মাধবীলতা একটা ফুলের নাম। সেই মাধবীলতায় জল দিত আর ভাবত
কবে মাধবীলতায় ফুল ফুটবে। তারা ভাবত যেদিন মাধবীলতায় ফুল ফুটবে সেই দিন তাদের সখী শকুন্তলার বর আসবে। এছাড়া আর কি কাজ ছিল? তাহলে মাধবীলতায় গাছে জল দেওয়া ছাড়া তাদের আর কি কাজ ছিল? না, হরিণ শিশুর মতো নির্ভয়ে এ বনে সে বনে খেলা করা। হরিণ শিশুর মতো বলেছে কেন? না, প্রথমত কথা, শিশুরা বেসিক্যালি কিন্তু তাদের মধ্যে অত ভয় ভীতি ব্যাপারটা থাকে না। আর হরিণ শিশুরা খুব চঞ্চল হয়, তারা কোনো জায়গায় বেশিক্ষণ থাকে না, ছটপট ছটপট করে এদিক সেদিক ঘুরে বেড়ায়। সেজন্যই বলছে যে হরিণ শিশুদের মতো এই বনে ওই বনে ঘুরে বেড়াতো। শুধু তাই নয়, শকুন্তলারা যেই বনে থাকতো, অর্থাৎ শকুন্তলা যেখানে থাকতো সেই বনকে আমরা দেখছি প্রথমেই এই বনের নাম ছিল তপবন। এই তপবন বর্তমানে যেরকম তোমার বিভিন্ন রয়েছে না, মানে বর্তমান যুগে যে বিভিন্ন রকমের বন আছে যেগুলোকে আমরা বলি যে যেই বনগুলোতে কোনো রকম শিকার করা মানা, সেই সময় কিন্তু তপবনে সেরকমই শিকার করা মানা ছিল। অর্থাৎ বর্তমান যুগে যেরকম অভয়ারণ্য আছে, তোমরা যদি জানো নিশ্চয়ই, জলদাপাড়া অভয়ারণ্য থেকে শুরু করে তোমার এছাড়াও ডুয়ার্সে প্রচুর অভয়ারণ্য রয়েছে। এই অভয়ারণ্যগুলোতে যেরকমভাবে শিকার করা মানা, শকুন্তলা আজ থেকে অত বছর আগে যেই অভয়ারণ্যে শকুন্তলা বড় হয়ে উঠেছিল তপবনও কিন্তু অভয়ারণ্য ছিল। এই বনে কিন্তু পশু শিকার মানা ছিল এবং সেই জন্য শকুন্তলা হরিণ শিশুরাও নির্ভয়ে বনে ও বনে ঘুরে বেড়াতো। তারা ভ্রমণের মতো লতা বিতানে গুনগুন করে গল্প করা, মানে শকুন্তলাদের কাজ কি না, হরিণ শিশুর মতো নির্ভয়ে এই বনে ওই বনে ঘুরে বেড়ানো আর ভ্রমরের মতো লতা বিতানে গুনগুন করে গল্প করা। ভ্রমর যেরকম বাগানে গল্প করে, ফুলের মধ্যে গল্প করে, লতা বিতানে মানে বিতানে, লতা বিতানে কথাটার অর্থ হচ্ছে লতা পাতার মধ্যে তারা গল্প মানে থাকে, উড়ে উড়ে বেড়ায়। সেরকম শকুন্তলারাও ওভাবে ফুলের, অ্যাকচুয়ালি যেহেতু ওটা বন ছিল, অভয়ারণ্য ছিল, চারিদিকে তো প্রকৃতি ছিল, যার জন্য তারা ফুলের গাছ থেকে শুরু করে নদীর জল, পশু পাখি সব কিছুর মধ্যেই তাদের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ ছিল। আর নয়তো এই ছিল কাজ, নয়তো মরালির মতো মালিনীর হিম জলে গা ভাসানো। মরালি মানে সাদা রাজহাঁসকে বলে মরালি। মরালির মতো অর্থাৎ হাঁস যেরকম নদীতে বা পুকুরে বা জলাশয়ে গা ভাসায়, সেরকম গা ভাসানো। আর প্রতিদিন সন্ধ্যায় আধারে বনপথে বনদেবীর মতো 3 সখীতে ঘরে ফিরে আসা, এই ছিল শকুন্তলাদের কাজ। তাহলে আমরা কি দেখছি, শকুন্তলাদের কিন্তু কোনো স্পেশাল কাজ ছিল না। তারা শুধু জঙ্গলে জঙ্গলে অর্থাৎ এই বন থেকে ওই বনে নিজেদের মতো করে প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিল এবং প্রকৃতি তাদের আত্মীয় ছিল, প্রকৃতি তাদের বন্ধু ছিল। তারা কি করত? হরিণ শিশুর মতো নির্ভয়ে এ বনে সে বনে খেলা করত, ভ্রমরের মতো লতা বিতানে গুনগুন করে গল্প করত, অথবা মরালির মতো মালিনীর হিম জলে মানে ঠান্ডা জলে, হিম মানে অ্যাকচুয়ালি বরফ, কিন্তু এখানে হিম অর্থাৎ ঠান্ডা বলছে, ঠান্ডা জলে গা ভেসানো। আর প্রতিদিন সন্ধ্যাবেলায় আধারে বনপথে মানে বনের পথ ধরে বনদেবীর মতো 3 সখীতে ঘরে ফিরে আসত। অর্থাৎ সারাদিন কিন্তু তাদের এভাবেই সময় কাটত। একদিন দক্ষিণ বাতাসে কুসুম বনে দেখতে দেখতে প্রিয় মাধবীলতার সর্বাঙ্গ ফুলে ভরে উঠল। একদিন 3 সখী দেখলো যে কুসুম বনে মানে ফুলের বাগানে মাধবীলতায়, কোন মাধবীলতাটায়, যেই মাধবীলতায় ওরা জল দিত। আর শকুন্তলার 2 সখী অনুসূয়া আর প্রিয়ঙ্বদা ভাবত যেদিন মাধবীলতায় ফুল ফুটবে সেদিন তাদের সখী শকুন্তলার বর আসবে। হঠাৎ দেখলো সেই দিন পুরো মাধবীলতার ফুলে ফুলে সর্বাঙ্গ ভরে উঠল। আজ
সখীর বর আসবে বলে চঞ্চল হরিণীর মতো চঞ্চল অনুসূয়া ও প্রিয়ঙ্বদা আরও চঞ্চল হয়ে উঠল। তোমাদের পাঠ্যসূচিতে কিন্তু এইটুকুই আছে। আর পুরো গল্পটা পড়লে, আমি এই গল্পের এতটুকু যখন বললাম তাহলে একটু বলি। তা যেদিন সত্যি সত্যি কিন্তু সেই দিন সমগ্র দেশের রাজা দুষ্মন্ত সে শিকার করতে করতে ক্লান্ত হয়ে তপবনে প্রবেশ করেছিল ঠিক সেই দিনে। এবং তপবনে প্রবেশ করে সে বুঝল এটা তপবন, এখানে তো শিকার করা যাবে না। তখন তিনি ভাবলেন যাই, তাহলে এখানে মহর্ষি কর্ণের আশ্রম আছে এবং এই তপবন কিন্তু মহর্ষি দুষ্মন্তের রাজ্যসীমার মধ্যেই ছিল। সে তখন মহর্ষি কর্ণর সঙ্গে দেখা করতে গেল, যদিও মহর্ষি কর্ণ তখন ছিল না। এবং সেখানে গিয়ে সে শকুন্তলাকে দেখবে এবং এর পরের গল্প তো তোমরা জানোই। শকুন্তলাকে দেখে রাজা দুষ্মন্তের খুব ভালো লাগবে এবং শকুন্তলারও রাজা দুষ্মন্তকে দেখে খুব ভালো লাগবে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তাহলে এই হচ্ছে গল্পের প্রথমটুকু। তা তোমাদের অতটুকু নেই, যতটুকু আছে তাতে করে আমরা এইটুকু পেলাম যে শকুন্তলা কিন্তু মহর্ষি কর্ণের আশ্রমে পিতা কর্ণ এবং মাতা গৌতমীর কাছে অত্যন্ত যত্নে ভালোবাসায় বড় হচ্ছিলেন। তার মা মেনকা তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিলেন, কিন্তু কোনো ভালোবাসার খামতি শকুন্তলা পায়নি। সে প্রকৃতির মধ্যে, প্রকৃতির কোলে, প্রকৃতির দেবীর কোলে তার সন্তানের মতো বড় হয়েছে এবং বন্ধু বান্ধবীদের সাহচর্যে সে জীবনে কৈশোরকে খুব সুন্দর করে উপভোগ করতে পেরেছি। তাহলে মোটামুটি আমি আশা করব সবাই তোমরা বই পেয়ে গেছো। বই যখন পেয়ে গেছো তাহলে শকুন্তলা গল্প আমাদের আজকে পড়া হয়ে গেল। তা শকুন্তলা গল্পে আমরা শকুন্তলা গল্পের মূল ভাব একটু বলে দিই। মূল ভাবটা তোমরা একবার শুনে নাও, তাহলে মোটামুটি গল্প আমরা যা বললাম সেটা আরেকবার রিভিশনও হয়ে যাবে। তাহলে আলোচ্য গল্পটি মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞানম শকুন্তলম এর অন্তর্গত। এই গল্পের লেখক মালিনী নদী ও সংলগ্ন অন্তর্গত হলেও এই গল্পটির কিন্তু পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শকুন্তলা গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। তাহলে যদি বলি আলোচ্য অংশটির বা শকুন্তলা গল্পের মূল উৎস কী, তাহলে কিন্তু মহাকবি কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম এটা কিন্তু উল্লেখ করতে হবে। এই গল্পে লেখক মালিনী নদী সংলগ্ন নিবিড় অরণ্যের একটা বর্ণনা দিয়েছেন, আর এমনভাবে লেখক বর্ণনা করেছেন যাতে আমাদের চোখে সত্যিই একটা সুন্দর ছবি ফুটে ওঠে লেখকের বর্ণনার মধ্যে দিয়ে। এই অরণ্যে শুধুমাত্র যে পশু পাখি ছিল তাই না, ছিল কর্ণমুনির আশ্রম, মা গৌতমী, এছাড়াও এই অরণ্যে ছিল প্রচুর ঋষিবালক। এখানে অরণ্যে ঋষিবালকেরা একদিন অপ্সরা মেনকা পরিত্যক্তা ছোট্ট শকুন্তলাকে কুড়িয়ে পেল। তাত কর্ণ ও মাতা গৌতমীর সাহচর্যে পরিচর্যায় শকুন্তলা ধীরে ধীরে বড় হয়ে উঠল। যখন শকুন্তলা বড় হয়ে উঠল, বিবাহযোগ্যা হয়ে উঠল, তখন মহর্ষি কর্ণ গোটা পৃথিবী খুঁজে শকুন্তলার বর আনতে চলে গেল আর শকুন্তলার হাতে পুরোপুরিভাবে তপবনের দায়িত্ব দিয়ে গেল। শকুন্তলা খুব আনন্দের সঙ্গে সে মাধবীলতায় জল দিত এবং সে তার দুই বান্ধবী বা দুই সখী অনুসূয়া এবং প্রিয়ঙ্বদার সঙ্গে দিন যাপন করতে লাগলো। এইভাবে আমরা এইটুকুই পড়ব এবং এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তোমাদের সবার কাছেই নিশ্চয়ই বই আছে। তাহলে সবাই বইটা বের করো। আমরা কিছু শব্দার্থ যেটা তোমাদের বইতে আছে একটু আলোচনা করে দিই। প্রথমেই দেখো নিবিড়। নিবিড় কথাটার অর্থ হচ্ছে ঘন। নিবিড় বন অর্থাৎ ঘন বন। বাকল মানে গাছের ছাল। তর্পণ মানে শ্রদ্ধা অর্পণ করা। অঞ্জলি দেবতার উদ্দেশ্যে হাত যুক্ত করে
ফুল নিবেদন করাকে বলা হয় অঞ্জলি দেওয়া। নিশুতি রাত মানে গভীর রাত। অপ্সরী মানে যারা অপূর্ব সুন্দরী, তাদেরকে বলে অপ্সরী। আর এখানে অপ্সরী কথাটার অর্থ অপূর্ব সুন্দরী, কিন্তু আমাদের এই গল্পে বারবার তোমরা পাচ্ছ অপ্সরী মেনকা। অপ্সরী মেনকা আমি গল্পটা যখন বলেছি তখনও বলেছি, অপ্সরী মেনকা একজন উপদেবী। তিনি স্বর্গরাজ্যে, তিনি কিন্তু মানুষ নন, হ্যাঁ, তিনি স্বর্গরাজ্যে গান নৃত্য গীত পরিবেশন করতে। তারই কন্যা ছিল শকুন্তলা। তিনি শাপগ্রস্ত হয়ে পৃথিবীতে বা মর্তলোকে এসেছিলেন, সেখানে তার কন্যা ছিল শকুন্তলা। তপবন অর্থাৎ মুনি ঋষিদের তপস্যার সহায়ক, নির্জন ও শান্ত। আর তপবনের একটা স্পেশালিটি কি, তপবনে কিন্তু কোনো রকম শিকার করা যায় না, অর্থাৎ এটা অভয়ারণ্যের মতো। তা তো কথাটার অর্থ হচ্ছে পিতৃব্য। লতাবিতান মানে লতা পাতা, বা লতাবিতান মানে লতা দিয়ে ঘেরা যে বিতান অর্থাৎ বাগান। মরালি অর্থাৎ রাজহংসী, মরাল মরালি, রাজহংস রাজহংসী। আর সখী মানে বান্ধবী। সর্বাঙ্গ কথাটার অর্থ হচ্ছে সর্বশরীর। এবার আমরা কিছু অবজেক্টিভ টাইপ প্রশ্ন করব। নদী তীরে যে নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল অনেক গাছপালা, জীবজন্তু, হিংস্র বাঘ আর বন্য ঘোড়া। কী হবে? গাছপালা। এই অরণ্যে একটি বটগাছ ছিল, যার বয়স ছিল প্রায় 3000 বছর। এখানে রয়েছে 300 বছর, 500 বছর, 3000 বছর, 5000 বছর। কী হবে উত্তর? 3000 বছর। ঋষিকুমারেরা কর্ণদেবের কাছে কী পড়ত? তারা বেদ পড়ত। খুব ভোরবেলায় তপবনের ঋষিকুমারেরা বনে বনে পাতা কুড়োতে যেত, কাঠ কুড়োতে যেত, মধু সংগ্রহ করতে যেত, ফল ফুল কুড়োতে যেত। তারা সকালবেলা কিসের জন্য যেত? যে তারা কিন্তু সকালবেলা ফল ফুল সংগ্রহের জন্য যেত। তখন সেই সঙ্গে বনের কত পাখি, কত হরিণ বাসা বাঁধল সেই অরণ্যে, তপবনে, গাছের কোটরে, মালিনীর দিকে। তখন সমস্ত সেই সময় কি হলো, যে তারা বাসা বাঁধল কোথায় না, তপবনে এসে বাসা বাঁধল। অ্যাকচুয়ালি অরণ্য কথাটাও হয়, কিন্তু তোমাদের বইতে তপবন মেনশন করা আছে, সুতরাং তপবনে এসে বাসা বাঁধল। তারপর দেখো, সঠিক বাক্যে সত্য এবং ভুল বাক্যে মিথ্যা লেখো। মালিনীর জল বড় স্থির, কাচের মতো, এটি সত্য। নদী তীরে যে নিবিড় বন ছিল, তাতে অনেক জীবজন্তু ছিল, এটাও সত্য। বনের পাখিরা তাকে ডানায় ঢেকে বুকে নিয়ে সারা রাত উঠতে লাগলো, এটা কিন্তু মিথ্যে, কারণ তারা কিন্তু সারা রাত ওড়েনি। তা তো কর্ণ শকুন্তলার হাতে মালিনী নদীর ভার দিয়ে গেলেন। মালিনী নদীর ভার তো দেননি, তপবনের ভার দিয়ে গিয়েছিলেন, সুতরাং এটিও মিথ্যে। আজ সখীর বর আসবে বলে চঞ্চলা হরিণীর মতো অনুসূয়া ও প্রিয়ংবদা আরও শান্ত হয়ে উঠল, আরও চঞ্চল হয়ে উঠল, শান্ত নয়, সুতরাং এটিও মিথ্যে। এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেটা তোমরা করে নিও, এটা খুবই সোজা, ভালো করে বইটা পড়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে নেবে। আমি ওয়ার্ড ম্যাচিংটা করে দিচ্ছি। দেখো, প্রথমে রয়েছে নিবিড়, 1 নম্বর। নিবিড়ের সাথে কি হবে? নিবিড় অরণ্য। তারপরে আছে ছোট নদী, ছোট নদী কী হবে? মালিনী নদী। তারপর আছে তপস্বী, তপস্বী কর্ণ, অপ্সরী মেনকা, সখী অনুসূয়া এবং প্রিয়ঙ্গদা। এরপর তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন আর বোধ পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নগুলি আছে। আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি সবটাই তোমাদের যত কটা, সবটা সম্ভব নয়, কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সঙ্গে রচনাধর্মী এবং বোধ পরীক্ষণ প্রশ্ন কীভাবে লিখতে হবে, আমি প্রত্যেকটা প্রশ্নেরই 2-3টে করে উদাহরণ দিয়ে তোমাদের লিখে পাঠিয়ে দেবো। খুব ভালো করে পড়ো শকুন্তলা। এরপর আবার পাঠ্যাংশের গ্রামারও পড়াবো।
তা আজকে তাহলে এইটুকুই থাকলো। শকুন্তলা গল্পটা খুব ভালো করে পড়বে। আমরা কিন্তু শকুন্তলা গল্পের সঙ্গে অলরেডি তোমরা ব্যাক এক্সারসাইজও করলে, সুতরাং কালকে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন যতটা সম্ভব আমি পারবো তোমাদের পোস্টে পাঠিয়ে দেবো।